আমাদের রোল মডেল তো নাই। এই রোল মডেল না থাকার কারণে দায় দায়িত্বটা পলিটিশিয়ানদের, তারা রোল মডেল সৃষ্টি করার সুযোগ দেয় নাই। আমরা জাতি চাইছে আন্না হাজারি, তারা আনছে জনাল হাজারি, তারা আনছে শামীম ওসমান, এগুলি প্রেজেন্ট করছে। কারা করছে? এটা রাজনীতিবিদের আমাদেরকে এদেরকে প্রেজেন্ট করছে আমাদেরকে। এদের নেতৃত্বে আমাদেরকে চলতে হচ্ছে, এদের কথা আমাদের মানতে হয়েছে। তো এখন ইউনূস সাহেবকে আমরা ব্যতিক্রম দেখছি। আমরা ওনাকে যিশু ভাবছিলাম, কিন্তু উনি বাস্তবে দেখতেছি উনি শিশু। এই 15 বছর ধরে 16 বছর ধরে তাদেরকে একটারে বিচারের আওতায় আনছে। যারা দিনের ভোট রাতে করছে, একটা লোকের সাসপেন্ড করা হয়েছে। ইলেকশন কমিশনার গুলি যারা রাষ্ট্রের টাকা খাইয়া জনগণকে ভোট থেকে বঞ্চিত করছে, তাদেরকে আর কাস্টডিতে নেওয়া হয়েছে? তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? তাহলে এগুলো কেন করা হয় নাই? এটা উনি জেনে শুনে এটা করছে, কারণ ইলেকশন করা ওনার টার্গেট না, কারণ ওনার অন্যদিকে টার্গেট। তাহলে প্রথমত উনি ইলেকশন কমিশন সংস্কার করে নাই, যদিও সংস্কার ওনার এখতিয়ারের মধ্যে নাই, উনি রুটিন ওয়ার্ক করে যাবে। ওনার সংস্কার করার অধিকার ওনার কে দিছে? এটা নির্বাচিত সরকার কি হবে না হবে নির্বাচিত সরকার এসে ঠিক করবে। উনি শুধু এখন ইলেকশন কমিশন যদি সুষ্ঠু ইলেকশন করার জন্য যা যা পরিবর্তন করলে এটা জনগণ মেনে নিবে, অন্যগুলো তো মেনে নিবে না। দেখুন, সরকারের গুণকীর্তন করার জন্য তো বহু আছে, যারা এস্টাবলিশমেন্টের এগেনস্টে বা দোষ ধরতে পারে এই ধরনের সৎ সাহস করা লোকের খুব অভাব, এবং এগুলি করা রিস্কিও। তো আমরা তো সরকারের গুণকীর্তন করার জন্য তো বহু তাদের লোকজন আছে, তারা করবে। আমরা এখানে গুণকীর্তন তো করবো না, আমরা দোষটা ধরে দেবো, আমরা যাতে ওনারা এটা শুধরাইয়া যেন তারা এগিয়ে যেতে পারে, তার সুনাম রক্ষা করতে পারে। ডক্টর ইউনূস সাহেব আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, আমার সাথে ওনার ব্যক্তিগত ভালো সম্পর্ক। ওনার ক্রাইসিসের সময় আমি একাধিক অন্যান্য মিডিয়াতে বলছি, তখন হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ওনার পক্ষে কথা বলছি। আমার সাথে সুরঞ্জিত সেনগুপ্ত ছিল, কিন্তু এখন আমি ওনার পক্ষে কোনো কথা বলার মতো আমি একটা উপাদানও দেখতেছি না। কারণ কি? সেটা আমি যুক্তিতে, আমরা যখন কোনো কথা বলবো তথ্য উপাত্ত যুক্তি সহ কথা বলতে হবে। অযৌক্তিক ভাবে দলকানা হিসেবে আমরা কথা বললাম তো এটা তো তখন, কারণ দর্শক শ্রোতা দেখতেছে আমরা কে কোন অ্যাঙ্গেলে কি জন্য কথা বলতেছে। আর দেশের বাইরে থেকে কথা বলা আর দেশে হাসিনা রক্তচক্ষু উপেক্ষা করে এই দেশে কথা বলা এক জিনিস নয়। আর দেখা আর শোনা কথার মধ্যে অনেক পার্থক্য। আমরা তো প্র্যাকটিক্যালি দেখছি আগের সরকার কি কি করছে, এটার প্রতিরোধ করার জন্য যা যা করার আমাদের ব্যক্তি সামর্থ্য হিসেবে যা করার আমরা অনেক দূর করছি, আমরা এই জন্য অনেক সাফারও করছি। কিন্তু এখন এ ম্যান ইজ নোন বাই হিজ অ্যাসোসিয়েটস। ডক্টর ইউনূস সাহেবের শুধু পদক পাওয়া ছাড়া আমি ওনারা সাকসেস কোনটা আমি তো দেখি না। আমি এখন ওটা বললে হয়তো আপনারা অনেকে বলবেন যে নির্মমভাবে কথাটা এইভাবে, মানে আমি আমার কথাটা একতরফা হয়ে যাচ্ছে কিনা। আমি সেটা লজিক্যালি বলতেছি। উনি নোবেল পাওয়া ছাড়া ওনার অ্যাচিভমেন্টটা কি? স্বাধীনতা সংগ্রামে উনি প্রফেসর ছিল, উনি মুক্তিযুদ্ধে যায় না, আমি একজন মুক্তিযোদ্ধা। তারপরে জাতির ক্রাইসিস কালে ক্রান্তিকালে কোনো একটা স্টেটমেন্ট উনি দেন নাই। এই ছাত্র আন্দোলনের সময় একটা স্টেটমেন্ট দেন নাই, কিন্তু উনি বেনিফিশিয়ারি হোক। আমাদের যখন এটা ছাড়া আমাদের উপায় ছিল না, কারণ আমরা সর্বজন গ্রহণযোগ্য একটা লোককে আমরা খুঁজছিলাম, কেউ কারো তো মানে না। আমাদের রোল মডেল তো নাই। এই রোল মডেল না থাকার কারণে দায় দায়িত্বটা পলিটিশিয়ানদের, তারা রোল মডেল সৃষ্টি করার সুযোগ দেয় নাই। আমরা জাতি চাইছে আন্না হাজারি, তারা আনছে জনাল হাজারি, তারা আনছে শামীম ওসমান, এগুলি প্রেজেন্ট করছে। কারা করছে? এটা রাজনীতিবিদের আমাদেরকে এদেরকে প্রেজেন্ট করছে আমাদেরকে। এদের নেতৃত্বে আমাদেরকে চলতে হচ্ছে, এদের কথা আমাদের মানতে হয়েছে। তো এখন ইউনূস সাহেবকে আমরা ব্যতিক্রম দেখছি। আমরা ওনাকে যিশু ভাবছিলাম, কিন্তু উনি বাস্তবে দেখতেছি উনি শিশু। কেন সেটা দেখেন, ওনার শুধু খালি ওনার ক্যাবিনেটটা যদি ধরেন আপনি, আমি একটা বলছি কেন বলছি, তারপর আমি অন্য আলোচনায় আসছি। এটা ওনার ক্যাবিনেটের মধ্যে যারা যারা আছে 2-4 জন বাদ দিলে, খোদা বক্স এরকম কিছু লোক বাদ দিলে, প্রশাসনিক অভিজ্ঞতা হইতে শুরু করে অনেস্টি, এগুলির প্রশ্নবিদ্ধ। আপনি দেখেন একটা লোককে এখানে তারে ক্রস ফায়ারে যাওয়ার কথা, সেইখান থেকে পালায় যায়, ট্যাক্সি ক্যাব চালাচ্ছে, সেখান থেকে কসমেটিক্স মেয়াদ উত্তীর্ণ ঢাকা শহরে বিক্রি করছে তার বাইকে দিয়া, তাকে এখানে বিশেষ সহকারী বানানো হয়েছে। তো এখন আমি একটা উদাহরণ হিসেবে বলছি, এরকম অসংখ্য আমি বলতে পারবো, বাই নেম বলতে পারবো, এবং চ্যালেঞ্জ করে বলতে পারবো। তাহলে আমাকে একটা ধরা হোক যদি আমি এটা প্রমাণ না দিতে পারি। তাহলে এখন একটা ইউনূস সাহেবের যে এই যে এনজিও আছে, এনজিওদের কারণটা কি? এনজিও হলো বাটপারি ব্যবসা একটা। পৃথিবীর যতগুলি দেশ আছে পৃথিবীতে, আমাকে আগে শেষ করতে দাও, তুমি মাঝখান থেকে গেলে তো আমি খেয়ে হারাই ফেলবো। কারণ এই যে যতগুলিকে এখানে এনজিওর যে লোকগুলি আনা হয়েছে, এনজিওরা কি করছে, কি অবদান রাষ্ট্রের এখানে? এনজিওর এরা কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে? করে নাই। তো এরা কি করছে? যেমন ডক্টর ইউনূস সাহেব 4% বাংলাদেশ ব্যাংক থেকে সুদের উপরে টাকা নিয়ে লোকডি করছে 12%। কেন বাবা? 4%-এর নিচে বাংলাদেশ ব্যাংকে সরকারকে দিয়ে 4%, উনি নিচে 12%।
তো সেখানে 5% হতে পারে, 6% হতে পারে। তাহলে এগুলি জনগণের উপরে জুলুম। এবং এবার আমরা এনজিওতে কি দেখছি, আমরা তাদের গরু ছাগল ঘরের চাল খুলে নিয়ে কোনো ইয়ে ছিল না। এখন আপনি যদি রাখো আগে বুঝো কথাটা বলার আগে বুঝে কথাটা বললো, কি বলছি আমি, তুমি বুঝার চেষ্টা করো। ভুল ধরতে জানো ওনার এখন। না পাইবে কেন ভুল ধরতে হবে? ভুল তো ধরতে হবে। তো একটা লোকের যদি জনকল্যাণে তার মতলব থাকে, তাহলে 4% সুদে নিয়ে কেন সে 12% নিবে জনগণকে? এটা অত্যাচার না? এটা তো অত্যাচার। আচ্ছা গেল এটা। এনজিও যেগুলি আনছে এদের যোগ্যতা কি? স্বাস্থ্য উপদেষ্টা একটা আনছে, স্বাস্থ্য সম্বন্ধে তার ধারণা আছে? সেখানে স্বাস্থ্য সেক্টর ক্লোজ হয়ে যাচ্ছে, রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, কোন রকম কোন সিদ্ধান্ত দিতে, কোন ফাইল সাইন করতেছে। সফর নির্বাচনের মধ্যে আসেন আমাদের। আচ্ছা আছে সবার মধ্যে একটা করে আসি। আমরা যে বলতেছি, তাহলে উনি উনার তো টার্গেট ছিল, উনি তো রুটিন ওয়ার্ক হিসেবে উনার ইলেকশনটা ছিল মেইন টার্গেট। ইলেকশনে যারা জাতিকে বঞ্চিত রাখছে এই 15 বছর ধরে 16 বছর ধরে, তাদেরকে একটার বিচারে আওতে আনছে। যারা দিনের ভোট রাতে করছে, একটা লোকের সাসপেন্ড করা হয়েছে। ইলেকশন কমিশনার গুলি যারা রাষ্ট্রের টাকা খাইয়া জনগণকে ভোট থেকে বঞ্চিত করছে, তাদেরকে আর কাস্টডিতে নেওয়া হয়েছে? তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? তাহলে এগুলো কেন করা হয় না? এটা উনি জেনে শুনে এটা করছে, কারণ ইলেকশন করা ওনার টার্গেট না, কারণ ওনার অন্যদিকে টার্গেট। সংস্কারের কথা বলছে, শেষ করতে দিই। তুমি যদি মন্তব্য করো তাহলে তো বলা মুশকিল। আমার আগে বলি, তারপর তুমি ওটা প্রশ্ন করো। তুমি প্রশ্ন করবা, মন্তব্য করবা না। কারণ এখানে ইলেকশন দেওয়ার মতলব নাই ওনার। না, মতলব থাকলে তো প্রথমে আমি যদি একটা সফরে যাই, প্রথম আমার টিকিট করতে হবে। তো আমি টিকিট করতেছি, আমি বলছি আমি এখান থেকে লন্ডন যাবো, আগে তো আমার কি করতে হবে? আমাকে প্রথম টিকিট করতে হবে, তারপরে আমি যাব বিমানে উঠবো, তারপরে আমি সফরে যাব। একটা লোকের টার্গেট থাকলে প্রথম শর্ত হলো সে টিকিট করতে হবে তাকে। তো একটা রেলে ভ্রমণ করলে আগে টিকিট করতে হবে। তাহলে আমাকে উনি যদি সঠিক ইলেকশনে দেওয়া দায়িত্ব থাকে, নাম্বার 1 উনি ইলেকশন কমিশনকে শুধু 4 জন ভালো লোকের বসাইছে। এটা আমাদের দেশে অন্যতম একটা ভালো লোকের একটা চিফ ইলেকশন কমিশন বানাইছে, কমিশনগুলি ভালো বানাইছে। কিন্তু গাড়ি আমার যত ইয়ে হোক না, পাইলটে তো ইঞ্জিন ভালো না থাকলে পাইলটকে ঠেলে নিয়ে যাবে। তাহলে এখানে ইলেকশন যারা রাতের ভোট দিতে, একটা লোক তো তারা এই হাসিনার ওই ইলেকশনের প্রতিবাদ করে পদত্যাগ করেন একটাও। পাকিস্তানে আমরা দেখছি ইলেকশন কমিশন বলছে যে ওখানে আমি ইলেকশনের জনগণের ট্যাক্সের টাকা আমি বেতন পাই, আমার গাড়ি হয়, রেশন হয়, সবকিছু হয়, আমি জনগণকে ভোট দিতে পারে, ভোটে নিশ্চিন্তে ভোট দেওয়ার ইয়ে করতে পারি নাই, এবং সেখানে প্রতিবাদ করার অবস্থা ছিল না। সুতরাং থানায় যায় সারেন্ডার করে বসে আমাকে অ্যারেস্ট করো, কারণ আমি জাতির দায়িত্ব পালন করতে পারি নাই, আমি জনগণের ট্যাক্সের টাকা খাইছি। আমাদের এতগুলি ইলেকশন কমিশনের মধ্যে কি একটা লোক ছিল না হাসিনা এটার প্রতিবাদ করে পদত্যাগ করার জন্য? একটা লোক ছিল না? আমাদের প্রশাসনে কি একটা লোক দেখতে এক্সাম্পল আমরা দেখাতে পারি যে একটা পদত্যাগ করছে এই কাজটার পরে? হাসিনা যা করছে তাই তো এরা ডিটু মারছে। এখন আবার এদেরকে আবার বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে। তাহলে একটা যে উনি যে এই মহাবিপদ সংকেতের মধ্যে উনি পার হবে, সেখানে উনি দক্ষ পাইলটের দরকার। উনি লার্নারকে নিয়ে ভেলাতে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছে, তাহলে কিভাবে হবে? তাহলে প্রথমত উনি ইলেকশন কমিশন সংস্কার করে নাই, যদিও সংস্কার ওনার এখতিয়ারের মধ্যে নাই, উনি রুটিন ওয়ার্ক করে যাবে। উনি সংস্কার করার অধিকার ওনার কে দিছে? এটা নির্বাচিত সরকার কি হবে না হবে নির্বাচিত সরকার এসে ঠিক করবে। উনি শুধু এখন ইলেকশন কমিশন যদি সুষ্ঠু ইলেকশন করার জন্য যা যা পরিবর্তন করলে এটা জনগণ মেনে নিবে, অন্যগুলো তো মেনে নিবে না। তারপরে আলী রিয়াজের আনছে, আলী রিয়াজ ল তার সাবজেক্টে না, তাকে আনছে যেটা ডক্টর কামাল যে রচনা করছে যে সংবিধান, তার সংশোধন করার জন্য আলী রিয়াজ কোথায়? হরগঙ্গা কলেজ, মানে আমেরিকার একটা হরগঙ্গা কলেজের মতো কলেজ। বলেন না যে সংস্কার করার অধিকার ওনাকে কে দিয়েছে? না, ওনাকে দিয়েছে, অধিকার দিয়েছে। তুমি আমার দেখো অধিকারটা কোথায়? মামুন ভাই আছে এখানে। জনগণ দিয়েছে। এটা তো জনগণ দেয় নাই, জনগণ দেয় নাই। জনগণ দিলে 18, এটা নিয়ম হলো। না, জনগণ দেয় নাই। জনগণ দিলে 18 কোটি লোকের ভোটের মাধ্যমে আসতে হবে। তুমি মতামত দিতে পারো না, তুমি উপস্থাপিকা, তুমি মতামত দিতে পারো না, তুমি প্রশ্ন করবা, তুমি মতামত দিতে পারো না, তুমি এখানে আম্পায়ার। না তুমি আম্পায়ার, তুমি পারো না, আম্পায়ারে খেলতে পারবে না, যত ভালো খেলায় জানো। আমি এই দেশের টক শোর জন্ম দিছি, আমি শুনো, এই দেশে টকশোর জন্ম দিছি আমি, তখন 5 চ্যানেল গুলো আছে না, এই অনলাইনও আসে নাই। আপনাকে বসে বিভ্রান্ত না, তুমি আমি শেষ করতে দেন আমাকে, তারপরে আপনি বলুন। উনি কিন্তু উপস্থাপক, উনি আম্পায়ার খেলতে পারবে না, আম্পায়ার খেলতে পারবে না। আমি আপনাদের রেসপেক্ট করছি না, ও আমার খুব প্রিয় মানুষ, সেটা ঠিক আছে, কিন্তু আম্পায়ার খেলতে পারবে না। শুনে আম্পায়ার আপনারা, আমি বলি আপনার কথা, আমাকে শেষ করতে দেন, আমাকে একটা আমার কথাটা শুনতে, আমার কথা শেষ করতে দেন। আম্পায়ার শুনেন, আম্পায়ার খেলা জানে। শুনেন আমি বলি, আম্পায়ার তুমি করছেন কেন? না, ও আমার ছোট বোন, তো আমি আমার ছোট বোন।
সেটা তুমি বলে এসেছি আমার ছোট বোন। আপনি তার মুরগি জবি করে খাওয়ান, আপনি ওনার কথায় বাধা দিচ্ছেন কেন? কার কথা বাধা দিছি? কার কথা বাধা দিছি? না কার কথা বাধা দিছি? আপনি আপনার কাছে শুনেন, ওইটা আপনি কথা বলবেন না, ওটা ওই বলবে, ও জানে আমি কেন তারা তুমি করে বলছি, সেটা ও বলবে, আপনি বলবেন না ঠিক আছে, মানে প্রোগ্রামের একটা কাটিসি হচ্ছে যে না কাছে আছে, ঠিক আছে, কাছে তুমি বললে আরো আপন হয়, তুমি বললে আরো আপন হয়। আপন হয় না ওটা আপনারা জানেন না, সেই জন্য বলতেছেন আপনি। না আপনি যে আম্পায়ার কি খেলতে পারে? আপনি আমার বলে আম্পায়ার কি খেলতে পারে? না আম্পায়ার কি খেলতে পারে? আচ্ছা, আপনি অন্য প্রসঙ্গ আছে, আপনারা বলেন, আপনার যদি কিছু বলার থাকে বলেন। কি দরকার? না আপনাদের মধ্যে আপনারা বলেন, আপনারা আমার মতো আমারটার ব্যাপারে আপনারা তো বলবেন না। আমি একটা কথা বলি, আমরা যত মানে যে যার অনেক ভালো পরিচিত হয়তো, কিন্তু একটা প্রোগ্রামে আপনি করে বলাটা একটা কাটিসি আর কি, এটাই ওনারা হয়তো বলার চেষ্টা করছেন। কিন্তু আমার কথা হচ্ছে, তোমার কি আপত্তি আছে? তুমি বলো তো, তোমার কি আপত্তি আছে? আমরা এই প্রসঙ্গে নাই যাই, আমরা এই প্রসঙ্গে না গিয়ে না গেলে অন্য প্রসঙ্গে আমাকে সে কথা, আমি একটা আমার কথা বলতে হবে তো, আমার কথা বলতে হবে তো, আমাকে বলতে দিতে হবে, তারপর ওনারা বলুক না সেটা। আমার বক্তব্য হলো যে আম্পায়ার যত খেলা ভালো খেলায় জানে, কিন্তু সে ফুটবলে লাথি মারতে পারবে না। আম্পায়ারে প্রশ্ন করবে, আম্পায়ার কমেন্ট করতে পারবে না। কারণ এই দেশের টকশোর জন্মদাতা আমি, এই দেশের টকশো প্রথম ইন্ট্রোডিউস করেছে আমি। হ্যালো, আপনাকে বলছি বিবেকের আদালত, হ্যাঁ ওগুলি আনছি, তখন 5-এর কোনো চ্যানেল অনলাইন তো আসেই নাই। আচ্ছা যাক, সে কথা। আমার বক্তব্য হলো যে এইখানে আমি কি যেন বলতে লাগলাম, সেটা আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম। এখানে না বিচার না তো, এখানে যেখানে বলা হইলো যে ওনার এখতিয়ার কি, উনি তো একটা স্বীকৃত হলো জনগণের মেজরিটি ভোটের মাধ্যমে গণতন্ত্রের ইয়েটা কি, মেজরিটি গণতন্ত্র হয় না। এটা তো ওনারা কয়েকজন লোকে ওনাকে বসানো হয়েছে, এটা বসানো হয়েছে। আমরা তখন মানছি হাসিনের অত্যাচারগুলি এমন ভাবে করছে, আমাদের এটা বিকল্প ছিল না। কে করছে, কোনো রুলস কিছুই আমরা মানি না, ঠিক আছে, একজনের আন্দোলনের মধ্যে ওরা চলে যায়। এটা জনগণের স্বীকৃত কোনো কথা না, দিলে মেজরিটি ভোটের মধ্যে। তাহলে এখন উনি রেফারেন্ডাম করুক না, ওনার কজন চায়। আপনার মতামত না আমার মতামত না, এটা মেজরিটি লোকের মতামত।